আচ্ছা, আজকে তোমাদের নতুন টপিক শুরু হবে। নতুন টপিক, নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে অন্তরীকরণ। এটা হচ্ছে তোমাদের বইয়ের চ্যাপ্টার 9। ওকে, একে ইংলিশে বলে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে অন্তরীকরণ। ওকে, অন্তরীকরণ হচ্ছে ক্যালকুলাসের একটা শাখা। ক্যালকুলাস, ঠিক আছে। তো প্রাচীনকালে হচ্ছে গণনা করার জন্য নুড়ি পাথর ব্যবহার করা হতো, বুঝছো? সেই নুড়ি পাথরকে ল্যাটিন ভাষায় বলা হচ্ছে ক্যালকুলাস, বুঝছো? সেখান থেকে আসছে। তো তোমার হচ্ছে ক্যালকুলাস মেনলি অন্তরীকরণ যে জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে যে কোনো একটা রাশির, কোনো একটা ফাংশনের, বলতে পারো কোনো একটা ফাংশনের পরিবর্তনের তাৎক্ষণিক হার নির্ণয়ের জন্যই মেনলি অন্তরীকরণ ইউজ করা হয়, বুঝতে পারছো? কোনো একটা ফাংশনের পরিবর্তনের তাৎক্ষণিক হার নির্ণয়ের জন্যই মেনলি কি ইউজ করা, মানে আমরা কি করি, আমরা হচ্ছে অন্তরীকরণ করি, ঠিক আছে। অর্থাৎ যদি চিন্তা করো, তোমরা ফিজিক্সে পড়ে আসছো না, বেগ পড়ে আসছো না, বেগ ত্বরণ পড়ে আসছো না, মনে আছে? বেগ, ত্বরণ, সরণ, তাই না? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারটাই কি? বেগ। সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারটাই কি? ত্বরণ। তোমরা সবকিছু তাৎক্ষণিক, মানে কি বলে একটা কথা ছিল না, বলতো একটা তাৎক্ষণিক কথা ছিল না, ওটা কিন্তু তোমরা আসলে ডিফারেন্সিয়েশন করে ওটা আসছে, বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশন করে আসছে, তার মানে প্রতিটা মুহূর্তে সরণের কি পরিবর্তন ঘটছে সেটার হারটাই কি? বেগ। তো ওই হারটা নির্ণয় করা হয় কি দিয়ে বলতো? অন্তরীকরণ দিয়ে, বুঝতে পারছো? যদি প্রত্যেকটা, তাহলে এখন মানে তোমার একটা ফাংশন যদি দেখি, মনে করো এটা একটা ফাংশন, ওকে, মানে এই রেখাটা একটা হচ্ছে এক্স এর ফাংশন। তাহলে দেখো এই রেখাটা মানে অসীম মানে তোমার অসংখ্য বিন্দু দিয়ে গঠিত না, বলতো? ফাংশন মানে এই রেখাটা অসংখ্য বিন্দু দিয়ে গঠিত না? তাহলে দেখো তো প্রত্যেকটা পয়েন্ট, মানে প্রত্যেকটা, মানে এই যে অসীম এরকম বিন্দু দিয়ে গঠিত। তাহলে দেখো এই ফাংশনটা কি এক জায়গায় স্থির আছে? মানে দেখো প্রতিনিয়ত কি চেঞ্জ হচ্ছে না? মানে দেখো তো চেঞ্জ হচ্ছে না, মানে তো আস্তে আস্তে কি উপরে উঠে গেছে, তাই না? তার মানে কি প্রতিনিয়ত এটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে কি আছে, মানে প্রত্যেকটা পয়েন্টে এর একটা নির্দিষ্ট কি আছে? ভ্যালু আছে, এবং সেই ভ্যালুটা প্রত্যেকটা প্রতিনিয়ত কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সময়, মানে প্রত্যেকটা পয়েন্টে যদি আমি হচ্ছে এর কি পরিবর্তনটা বের, মানে পরিবর্তনটা বের করতে চাই, প্রত্যেকটা পয়েন্টে যদি পরিবর্তন মানে বের করতে চাই, ওটাকেই বলা হচ্ছে কি? পরিবর্তনের কি? তাৎক্ষণিক হার। অর্থাৎ প্রতিটা পয়েন্টে কি হচ্ছে, কেমন পরিবর্তন কি হচ্ছে, তাহলে সেটা তোমার পরিমাপ করার জন্য আমার কি লাগে? আমার হচ্ছে অন্তরীকরণ লাগে, বুঝতে পারছো? অর্থাৎ পরিবর্তনের তাৎক্ষণিক হার নির্ণয় করা, বুঝতে পারছো? আমরা ওটাকে বলছি অন্তরীকরণ। দেখো সেটা একটু জাস্ট আইডিয়া দিয়ে দিই, তারপর আমরা মূল পড়ায় আসছি। সেটা দেখো, ধরো এটা একটা এক্স এর ফাংশন, ধরো এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এই না, দেখো তো ধরলাম এই পয়েন্টে মানটা হচ্ছে ধরো এক্স, ঠিক আছে। এই এক্স এর জন্য এখানে একটা কি আছে, এর মান আছে না, সেটা কি? এটা ধরলাম হচ্ছে তোমার এফ অফ এক্স। বুঝতে পারছো? এফ অফ এক্স। এখন দেখো আবার মনে করো এখানে আরেকটা বিন্দু আছে, এখানে আবার একটা কি আছে, তোমার বিন্দু আছে না? ধরলাম এটা হচ্ছে এক্স প্লাস এইচ, কি ধরলাম? এক্স প্লাস এইচ, মানে এর এর থেকে এইচ পরিমাণ কি তোমার মানে বৃদ্ধি পেল, ঠিক আছে। এর জন্য ফাংশনটার মান হয় ধরো, তাহলে কি হবে এটা? এফ অফ এক্স প্লাস এইচ, বুঝতে পারছো? এখন দেখো বিন্দুটা কিন্তু অনেক দূরে আছে, তাই না? মানে এই বিন্দু থেকে এই বিন্দুটা কি অনেক দূরে আছে না, বলতো? কিন্তু আমরা যখন বলছি আমরা ডিফারেন্সিয়েশন যখন মানে চাচ্ছি, তখন কি হবে? পরিবর্তনের তাৎক্ষণিক হার, মানে কি পয়েন্ট টু পয়েন্ট আমাকে হচ্ছে পরিবর্তনটা নির্ণয় করতে হবে। কি পয়েন্ট টু পয়েন্ট পরিবর্তনটা নির্ণয় করতে হবে। দেখো এর মধ্যে কিন্তু অনেক পয়েন্ট আছে, তাই না? এর মধ্যে কি
অনেক পয়েন্ট আছে, তার মানে আমি যদি এই পয়েন্টের পর যদি এই পয়েন্ট নির্ণয় করি তাহলে কিন্তু আমি আসলে পরিবর্তনের হারটা কি বুঝতে পারবো না। বুঝতে পারছো? পরিবর্তনের হারটা কি বুঝতে পারবো? বুঝতে পারবো না, মানে এর নেচারটা আমি বুঝতে পারবো না। তাহলে এই পয়েন্টে কি করতে হবে? আস্তে আস্তে কি কাছে, মানে তোমাকে সামনে আনতে হবে না, আস্তে 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 পয়েন্টটা কাছে আসবে। যদি কাছে আসে তাহলে কি হবে? তাহলে তার মানে এইটুকু দূরত্ব কত বলো তো? তাহলে এইটুকু দূরত্ব কত হচ্ছে? এইচ হচ্ছে না এইটুকু দূরত্ব? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো, তাহলে তোমার পরিবর্তনের হারটা কি? ওই যে ঢাল ঢাল করছি না আমরা, মনে আছে? পরিবর্তনের হারটা হচ্ছে ঢাল। ঢাল কি হবে? ঢাল কি হবে বলো? তাহলে তোমার হচ্ছে ওই যে ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই মানে তোমার ভুজদ্বয়ের অন্তর, তাহলে ওই যে এটা হবে না এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তাই না? আর এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তাহলে আমার কি লেখা যায় ঢালটা? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই, তাহলে এটা এক্স এক্স কাটা, তাহলে কি থাকে? শুধু এইচ থাকে, তাই না? এটা হচ্ছে ঢাল। কিন্তু এখন আমাকে তাৎক্ষণিক হার বের করতে হবে। কি বের করতে হবে? তাৎক্ষণিক হার, শুধু হার না, তাৎক্ষণিক হার মানে পয়েন্ট টু পয়েন্ট, মানে এক পয়েন্টের পরে তার সর্বনিকটে যে পয়েন্ট আছে সেই পয়েন্টে কি পরিবর্তন সেটা আমাকে বের করতে হবে। তাহলে কি হবে বলতো? তাহলে আস্তে আস্তে এই পয়েন্টটা কি আস্তে আস্তে আগাবে না বলতো? যদি আগায় তাহলে দেখো তো এইচ এর মানটা কি আস্তে আস্তে ছোট, মানে তোমার কি হচ্ছে? ছোট হচ্ছে না? দেখো তো এইচ এর মানটা আস্তে আস্তে কি হচ্ছে? ছোট হচ্ছে, আসছে আসছে আস্তে আস্তে, মনে করো একেবারে কাছাকাছি। এইখানে ধরলাম এটাই হচ্ছে ওর নিয়ারেস্ট পয়েন্ট, ঠিক আছে? এটাই হচ্ছে ওর নিয়ারেস্ট পয়েন্ট। তাহলে এখানে, তাহলে এটা অতি ক্ষুদ্র না বলতো? অতি কি মানে প্রায় জিরোর কাছাকাছি, প্রায় কি জিরোর কাছাকাছি। এখান থেকে আমরা একটা একটা টার্ম পাবো, সেটা হচ্ছে লিমিট। কি পাবো? লিমিট মানে কি সীমা, অর্থাৎ হচ্ছে প্রায় কি জিরো না, কারণ জিরো হলে তো আর নেক্সট পয়েন্টে যেতে পারবো না, পারবো? মানে সামান্য একটু দূরত্ব আগাতে হবে, সেটা হচ্ছে জিরোর কাছাকাছি, একদম জিরোর কাছাকাছি। তাহলে এইচ এর মানটা কি হবে? জিরোর কাছাকাছি আসবে। তাহলে আমরা এটাকে, তাহলে আমরা তার মানে কি এই টার্মে এইচ এর মানটা কি হবে? জিরোর নিকটবর্তী, মানে জিরোর মানে মানে তোমার জিরোর কাছাকাছি হবে। তাহলে একে প্রকাশ করবো আমরা এইভাবে। তাহলে এটা তোমার এইভাবে প্রকাশ করব, লিমিট এইচ টেন্ডস টু জিরো, লিমিট এইচ টেন্ডস টু জিরো, এভাবে উচ্চারণটা যেটা লিমিট লিমিট এইচ টেন্ডস টু জিরো, মানে কি এইচ টেন্ডস মানে কি টেন্ডেন্সি, বলনি? টেন্ডেন্সি মানে কি প্রবণতা, মানে কি এইচ এর প্রবণতা কি জিরোর দিকে যাওয়া। বুঝতে পারছো? এইচ এর প্রবণতা কি জিরোর দিকে যাওয়া, তার মানে সীমাটা ওর কি জিরো, মানে ও হচ্ছে যত কি জিরোর দিকে যাবে। তার মানে আমরা এটাকে কি করব? লিমিট এইচ টেন্ডস টু জিরো। তাহলে ফাংশনটা কি? ওই যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমার কি এই ফাংশন এফ অফ এক্স, এই ফাংশনের কি পরিবর্তনের হার। বুঝতে পারছো? তাৎক্ষণিক পরিবর্তনের হার। বুঝতে পারছো? এই টার্মটাকে কি বলছে? তাৎক্ষণিক পরিবর্তনের হার। একে এইভাবে লেখে, একে এইভাবে লেখা যায় তোমার লিমিট এইচ টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। বুঝতে পারছো? ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এ, ডেল ডেল মানে হচ্ছে তোমার যে দেখো এদিকে কি এক্স না, দেখো এদিকে কি এক্স, আর তো তোমার এদিকে কি ওয়াই, মানে তোমার এফ অফ এক্স এর তো আসলে ওয়াই না, ওয়াইটা আসলে কি ওয়াইটা আসলে এক্স এর ফাংশন। তার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর কি পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছো? এক্স এর সাপেক্ষে মানে যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর কি পরিবর্তন হচ্ছে সেটা কি তাৎক্ষণিক পরিবর্তন। এর জন্য কি লিমিট এইচ টেন্ডস টু জিরো। তোমার এটা হচ্ছে অপারেটর। বুঝছো? যে এই যে ডি ডেল ডেল এক্স, এটা হচ্ছে অপারেটর, আর এটা হচ্ছে ফাংশন। এই ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে ফাংশন। একেই লেখা হচ্ছে আসলে এইভাবে dy বাই dx বা ddx অফ y। বুঝতে পারছো? এবার ddx অফ y মানে তোমার এটা ডেল আর এটা কি ডি, এটা ডেল এটা ডি। এই ডেল মানে হচ্ছে যে লিমিট, তার মানে একে একে লেখা হচ্ছে, মানে যখন আমি দেখবো যে ddx অফ y বা dy বাই d যখন দেখবো তখন বুঝবো যে আসলে কি এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে? এই ঘটনাটা ঘটছে। তো আমরা এইগুলো যাব, তার আগে এখন আমাদের একটু লিমিট দেখতে হবে। ঠিক আছে?
লিমিট কি জিনিস, লিমিট কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে জিরোর দিকে গেলে কি হয় বা অসীমে গেলে কি হয়, এগুলো আমরা একটু দেখি। তারপরে ঢাল, এগুলো একটু দেখি। ওকে, তাহলে তোমার অন্তরীকরণের বেসিক ধারণাটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবার কাছে অন্তরীকরণের বেসিক ধারণাটা? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? মানে তোমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস অর্থাৎ এটা হচ্ছে অন্তরীকরণ, বা একে ব্যবকলনও বলে, ঠিক আছে, ব্যবকলন। আর এটা হচ্ছে কি যোগজীকরণ। এটা হচ্ছে আচ্ছা, যোগজীকরণ আমরা পরে পড়বো, ঠিক আছে, পরে দেখবো আমরা। আমাদের এখন মূল 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 অ্যাটেনশন হচ্ছে কোথায়, এখানে, ঠিক আছে। মানে অন্তরীকরণের উল্টোটাই কি তোমার তোমার যোগজীকরণ। যেমন গুণের উল্টা কি ভাগ, যোগের উল্টা বিয়োগ, তেমনি অন্তরীকরণের উল্টা কি তোমার হচ্ছে যোগজীকরণ, ঠিক আছে। তবে এর থেকে এটা কঠিন, বুঝছো কেন বলো তো? কেন? কারণ হচ্ছে ভাঙা সহজ, গড়া কি কঠিন, তাই না? কেন? তো তুমি ক্যালকুলাসে কি করছো, খন্ড 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 করে 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 একদম কি স্লাইস করে ফেলছো না? ওই স্লাইসটাকে আবার কি ইন্টিগ্রাল আবার কি জোড়া দিতে হয়। তাহলে কাজ ভাঙা কি সহজ, কিন্তু ওই ভাঙা কাজকে জোড়া দেওয়া কি কঠিন না? লাগে না? তার মানে কি প্রায় মানে 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 কঠিন না? কাজ তো ভাঙা সহজ, কিন্তু ওই কাজগুলোর কারণে কাজের মানে তোমার টুকরাগুলো নিয়ে তোমার গ্লু দিয়ে আটকানো কিন্তু কঠিন, তাই না? এজন্য কি না কঠিন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা, তোমরা জানো তাও আমি একটু তোমাদেরকে রিক্যাপ করি। চলরাশি বা চলক, কি বলে ভ্যারিয়েবল, কি বলে ভ্যারিয়েবল। চলরাশি বা চলক কাকে বলে লিখো। কোন গাণিতিক প্রক্রিয়ায় x যদি এমন একটি প্রতীক হয় যে আমরা কোনো নির্দিষ্ট বাস্তব সংখ্যার সেট থেকে যদি এমন একটি প্রতীক হয় যে আমরা নির্দিষ্ট বাস্তব সংখ্যার সেট থেকে যে কোনো বাস্তব সংখ্যা x এর জন্য স্থাপন করতে পারি, তাহলে x কে একটি চলরাশি বা কি বলে চলক বলে। অর্থাৎ কি, যার ভ্যালু কি হয় তোমার হচ্ছে পরিবর্তন হয়, এটাই কি চলক, ঠিক আছে। এক কথায় যার ভ্যালু পরিবর্তন হয় এটাই কি চলক। অর্থাৎ এখানে বলছে দেখো, কোন গাণিতিক প্রক্রিয়া যদি এমন একটি x এর এমন একটি প্রতীক হয়, দেখো আমরা নির্দিষ্ট স্বাভাবিক সংখ্যা, এটা কি স্বাভাবিক সংখ্যা n, যদি এটা n নাই, যে মানে তোমার n এর পাশে একটা কি দিবা, টান দিবা এরকম, ঠিক আছে, n এর পাশে একটা টান দিবা, এটা সেট বোঝাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ওটা হবে r, তো কি হবে r, তাই না? আর তোমার আর এর মধ্যে কি আছে, সবই তো আছে, তাই না? সবই আছে না এর মধ্যে, সবই আছে এর মধ্যে, যাই হোক সমস্যা নেই। তাহলে দেখো 1 2 3 4 5, যদিও n হচ্ছে বাস্তব সংখ্যারই একটা কি অংশ, না একটা অংশ আছে। আর মানে কি আসলে রিয়েল নাম্বার না, তার মানে কি হবে তোমার এখানে সবই আছে, সবই আছে না, মানে কি যে এটা না, এই তো নাকি, তাই না? আসো, হ্যাঁ, এই দেখো x এর মান 0 হতে পারে, 1 2 3 4 হতে পারে, বা এই যে এখানে কি আছে √2 আছে, তাহলে এখানে √2 আছে, এই বুঝতে পারছো? তাহলে x টা কি, x টা হচ্ছে একটা চলক, ঠিক আছে। x টা কি, x টা একটা চলক। আচ্ছা, এখানে বলতে পারবা স্বাধীন চলক কোনটা আর অধীন চলক কোনটা? স্বাধীন চলক অধীন চলক বুঝো? স্বাধীন চলক অধীন চলক বুঝো কি বলতো? হ্যাঁ, যে চলকের মান অন্য চলকের উপর নির্ভরশীল তাকে কি বলে, অধীন চলক বলে। আর স্বাধীন হচ্ছে কি, স্বাধীন মানে ওর মান হচ্ছে অন্য চলকের উপর নির্ভরশীল না। স্বাধীন চলক সবসময় কি এক্স অ্যাক্সিস বরাবর থাকে,
বুঝো, স্বাধীন চলক সবসময় কি এক্স অ্যাক্সিস বরাবর থাকে, আর অধীন চলক সবসময় কি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে। এই জন্যই তোমরা ফিজিক্সে পড়ছো না, কি কি পড়ছিলা, কি মনে আছে? বেগ বনাম সময় গ্রাফ করছিলাম, মনে আছে না? সময়কে কোথায় রাখা হতো? সময়কে রাখা হতো এখানে, আর বেগকে রাখা হতো কোথায়? এখানে না? কেন বলতো? সময় হচ্ছে স্বাধীন চলক, অর্থাৎ সময় তো তার মতো চলেই যাবে, তার মানে কি সময় স্বাধীন। ওই সময়ের উপর ডিপেন্ড করে কি বেগের পরিবর্তন হচ্ছে না, তাহলে বেগ হচ্ছে কি অধীন চলক। এই জন্য কি বললাম ভিটি গ্রাফ আছে। যখন আবার গ্রাফ করি তখন আবার তোমার লেখা হয় অধীনটাকে প্রথমে লেখা হয়, স্বাধীনটাকে কি পরে লেখা হয়। বুঝতে পারছো? যদি এটা এক্স আর ওয়াই এর গ্রাফ হয় তাহলে কি হবে? এটা কি গ্রাফ? এটা হচ্ছে ওয়াই ভার্সেস এক্স গ্রাফ। বুঝতে পারছো? এটা ওয়াই ভার্সেস এক্স গ্রাফ, মানে ওয়াইটা হচ্ছে কি অধীন, এক্সটা হচ্ছে স্বাধীন। ঠিক আছে? তাহলে চলকের পরে কি আসতে পারে? ধ্রুবক, তাই না? পড়ছো? বাকি কনস্ট্যান্ট, তাই না? এটা লেখার দরকার নেই, এটা তোমরা জানো। ধ্রুবক মানে কি? যার মান হচ্ছে অপরিবর্তনশীল, মানে অর্থাৎ একটা কোন একটা প্রতীক যদি নির্দিষ্ট একটা মান গ্রহণ করে তখন তাহলে সেই প্রতীকে কি বলা হবে? ধ্রুবক বলে। যেমন কি পাই একটা কি ধ্রুবক, তাই না? পাই একটা ধ্রুবক। শুধু পাই না, আরো কোন একটাকে তুমি ধরো a = 1 বললা, তাহলে এখানে a কি ধ্রুবক। ঠিক আছে? তুমি যে আমরা পড়ছি না ax² + bx + c = 0, তাই না? দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে চলক কোনটা? x, আর এখানে ধ্রুবক কোনটা? a b c। মানে একটা মানে কি a b c এর নির্দিষ্ট কি আছে? মান আছে। ঠিক আছে? ওই মানের উপর ডিপেন্ড করে একটা সমীকরণ গঠিত হচ্ছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি অবিচ্ছিন্ন চলরাশি। অবিচ্ছিন্ন চলরাশি, ঠিক আছে? কি জিনিস অবিচ্ছিন্ন চলরাশি বলতে পারবা? হ্যাঁ, বুঝতে পারছো। অবিচ্ছিন্ন মানে কি? বিচ্ছিন্ন নয়। কি বিচ্ছিন্ন নয় বলো তো? কি কি বিচ্ছিন্ন নয়? না না, চলক তো একটাই। চলকের কি বিচ্ছিন্ন নয়? ভ্যালু। ঠিক আছে? ভ্যালু গুলো বিচ্ছিন্ন নয়। অর্থাৎ তুমি যদি একটা ইন্টারভাল সেট করে দাও, ইন্টারভাল মানে কি? ব্যবধি। নাকি শুনে নেই টার্ম, মানে ব্যবধি শুনে নেই টার্মটা 9 10 শুনে থাকার কথা। কোন একটা ইন্টারভালের মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলো যদি ওই চলরাশি যদি গ্রহণ করে তাহলে কি হবে? ওটাই বলা হবে হচ্ছে অবিচ্ছিন্ন চলরাশি। বুঝতে পারছো? ধরো a আর b, এই তো মনে করো যে দুটা নাম্বার, এই a আর b এর মধ্যে যদি কি করে, a আর b এর মধ্যে যত সংখ্যা আছে সবগুলো যদি x গ্রহণ করে তাহলে কি হবে? ওর নাম হবে, তখন x কে কি বলা হবে? অবিচ্ছিন্ন চলরাশি। বুঝতে পারছো? আচ্ছা, তবে ব্যবধি আছে কয়টা? 4টা। কয়টা? যদিও বাংলা টার্ম পড়ি না আমরা, ইংলিশ বলে বলে, আর বাংলা একটা কি বন্ধ, তারপরে একটা কি খোলা, তাই না? আর একটা কি বন্ধ, খোলা, আর একটা কি খোলা, আর কি মানে এটা হচ্ছে তোমার ক্লোজড ইন্টারভাল। এটা কি বলে? ক্লোজ। মানে ধরো এই বন্ধ খোলা না আমরা বলবো কি ক্লোজড ইন্টারভাল। কি বলবো? ক্লোজড ইন্টারভাল। আর একটা কি ওপেন ইন্টারভাল। তোমার এটা কি হবে? ক্লোজড ওপেন। এটা কি ক্লোজড ওপেন। আর একটা কি হবে? ওপেন ক্লোজড। ওকে, একটা কি ক্লোজড, আর একটা কি ওপেন, আর একটা ক্লোজড ওপেন, আর একটা কি ওপেন ক্লোজড। এখন দেখো কোনটা কি জিনিস। সংখ্যা রেখা ছিল না? মনে করো সংখ্যা রেখাতে এটা a, এটা হচ্ছে b। বুঝো, একটা সংখ্যা রেখাতে এটা হচ্ছে a, এটা b, মানে এদিকে হচ্ছে +∞, এদিকে -∞। তার মধ্যে একটা আমরা ইন্টারভাল নিছি a আর b। বন্ধ ব্যবধি মানে কি, বা ক্লোজড ইন্টারভাল মানে কি? ক্লোজ ইন্টারভাল মানে হচ্ছে x এর ভ্যালু a থেকেই শুরু হবে। কি থেকে শুরু হবে? x এর ভ্যালু a থেকেই শুরু হবে এবং
চলতে চলতে সবগুলো সংখ্যা নিয়ে বি তে যেই কি হবে, শেষ হবে। বুঝতে পারছো? এইটা তাহলে তাহলে একে কেমন করে প্রকাশ করে? এই যে বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এবার আসা হচ্ছে তাহলে তোমার এটা কি এক নাম্বারটা, এটা কি হবে? এটা হবে হচ্ছে ক্লোজড ইন্টারভাল। অর্থাৎ কি এও মানে এ থেকে শুরু হয়, মানে এ থেকে শুরু হয়ে যাবে। অর্থাৎ এক্স এক্স হচ্ছে এ মানে এ মানটাও নিছে, আবার কি বি মানটাও গ্রহণ করেছে। ওকে, পরেরটা কি হবে? ওপেন ইন্টারভাল, মানে এক্স এ থেকে শুরু হবে কিন্তু এ কে নিবে না। বুঝো? এ কি হবে? এ মানে এক্স এর মানটা এ থেকেই শুরু হবে কিন্তু এ কে নিবে না। আবার বি এর আগ পর্যন্ত মানে বি এর ঠিক আগে যে তোমার শেষ হয়ে যাবে, অর্থাৎ বি কে গ্রহণ করবে না। এই তাহলে তোমার এটাকে বলছে ওপেন ইন্টারভাল। এই ঠিক আছে, মানে কি এবার বুঝতে পারছো? সমান হবে না। ঠিক আছে, কি হবে না? সমান হবে না। কি হবে না? দুইটা এ আর বি সমান হবে না, মানে এক্স এর মানটা এ এরও সমান হবে না, বি এরও সমান হবে না। পরেরটা কি আছে? বন্ধ খোলা, মানে কি? অর্থাৎ হচ্ছে ক্লোজড ওপেন, মানে কি হবে? এটা এ, এটা বি, তাহলে হচ্ছে প্রথমটা কি হবে? ক্লোজড, অর্থাৎ এ কে গ্রহণ করবে। অর্থাৎ এখানে কালো করে দেবা, এ কে গ্রহণ তোমার করবে কিন্তু বি কে গ্রহণ করবে না। তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত, তাহলে এটা কিভাবে লিখবো? এই যে এ এর সমান হবে কিন্তু বি এর সমান হবে না। বুঝতে পারছো? এ এর সমান হবে কিন্তু কি হবে না, বি এর আগ পর্যন্ত যাবে কিন্তু বি কে গ্রহণ করবে না। ওকে, আর পরেরটা ঠিক উল্টা, পরেরটা ঠিক উল্টা। অর্থাৎ এবার এ কে গ্রহণ করবে না কিন্তু বি কে গ্রহণ করবে। এই মাঝখানে এইটুকু একটু কালো করে দেবে, ডিপ ডিপ কালো করে দিও, মানে এখান থেকে সব সংখ্যাই নিচ্ছে। বুঝছো? এখান থেকে কি সব সংখ্যাই গ্রহণ করছে। তোমার এই যে মাঝখানে এই লাইনটুকু একটু কি ডিপ ডিপ করে দাও, ডিপ করে কালো করে দাও, মানে মানে এটা বোঝাচ্ছে যে এই এ আর বি এর মধ্যে সকল কিছুকেই গ্রহণ করছে। তাহলে এখানে এ কে নিবে না কিন্তু বি কে নিবে। এটা হচ্ছে আমার কি 4 নাম্বারটা, ক্লোজড সরি ওপেন ক্লোজড ইন্টারভাল। ক্লিয়ার এবার?